অথচ আমি যে 5 লাখ টাকার বাইকটা চালাইতেছি, এটা রেডিয়েটর যদি নষ্ট হয়, যে টাকা খরচ হবে ওই টাকা দিয়ে ওই 1 লাখ টাকার বাইকের ফুল সার্ভিস হয়ে যাবে। ভাই যখন আপনার জিনিসের দাম কম থাকবে, আপনার চাহিদা ছোট থাকবে, আপনার চাহিদা পূরণ করা এবং মেনটেন করা অনেক ইজি হবে আপনার জন্য। এবং যখনই আপনার চাহিদা এবং এইগুলা অনেক উচ্চ এবং আকাশচুম্বী হবে, তখন এটা মেনটেন করতেও আপনার জন্য অনেক ঝামেলা হবে। একটা নতুন বাইক চালাচ্ছি আজকে, আর আজকের ভিডিওতে লাইফের কিছু আপডেট দিব আপনাদেরকে। বাইকটার কিলো হচ্ছে 1381, সময় হলো 5:54, মানে অলমোস্ট 6টা বাজে, অন্ধকার হয়ে যাবে। এনে যাইবো বামে, আইসে ডাইন দিক দিয়ে। অবস্থাটা চিন্তা করেন যে কোন জায়গা থেকে কই যাচ্ছে। দিনের আলো মোটামুটি শেষ দিকে। একবার ভাবছিলাম ভিডিও করব, একবার ভাবছিলাম ভিডিও করব না, অ্যান্ড পরে চিন্তা করলাম না আসলে করি। অ্যান্ড লাস্ট কয়েকদিন ধরে আমার বাজাজ পালসার F250টা এত পরিমাণ নোংরা হয়েছে, মানে এত পরিমাণ নোংরা হয়েছে যে ওই বাইকটা আসলে আর এখন মুখ দিখানে কি লায়ক নেই। হ্যাঁ, তো ওটারে ওয়াশ করতে দিচ্ছি। অ্যান্ড তারপরে মনে হলো আসলে বসে আছি তো লাইফের আপডেটগুলো শেয়ার করি আপনাদের সাথে, কী অবস্থা কেমন চলতেছে। লাস্ট রংপুর গেলাম, সুন্দর একটা ট্যুর ছিল, চনমনে একটা ব্যাপার ছিল, ভাল লাগা ছিল। মনে হয়েছে যে এবার ট্যুর করে মনে হয় ফাটায় টাটায় ফেলবো। এই কিরে মামা, কী খবর? আর আসলে ট্যুর করে ফাটাই ফেলতাম ভাই। এখনও যদি প্রবলেম সলভ হয় এখনই আমি চলে যাব ভাই কালকে সকালে ট্যুরে। মেনলি এই ফুয়েল ছাড়া এই অবস্থায় আসলে কিভাবে ট্যুর করে একটা মানুষ বলেন তো? কোনো কি ট্যুর করার উপায় আছে? নাই। তো এই জন্য আমিও কোনো জায়গায় যেতে পারতেছি না। অ্যান্ড লাইফে এরকম অনেক সময় হয়, প্রতিটা মুহূর্তে আমরা কি করি জানেন? আমাদের যেই বর্তমান অবস্থানটা আছে, এই অবস্থানটা থেকে আমরা মনে করি যে আরেকটু উপরে যেতে হবে। এবং ধরেন একটা উপরের স্টেপে আপনি উঠলেন, উঠার পর গিয়ে যেটা হয়, আপনার আমার সাথে সবার সাথে এটা হয়, মনে হয় যে ওইখানটাই আমার রিয়েল অবস্থান, অ্যান্ড ওইখান থেকে আরেকটু উপরে যেতে হবে। এইভাবে আসলে সিঁড়ির ধাপ উঠতে 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 এক সময় আমরা আমাদের জীবনটা শেষ করে ফেলি। মানে কখনো সত্যি কথা কি, আমরা আমাদের জীবনটাকে ফিল বা চিল করতে পারি না। মানে এটা যদি বাংলায় বলি, সুন্দর একটা ওয়ার্ড আছে, উপভোগ। আমরা আমাদের জীবনটাকে, আমরা আমাদের লাইফটাকে কখনোই উপভোগ করতে পারি না ভাই। বিশ্বাস করেন, প্রতিটা মুহূর্তে আমাদের একটা উপরে ওঠার তাড়া থাকে, আরেকটু বড় হব, আরেকটু বড় হব, আরেকটু বড় হব। অ্যান্ড একটা কথা আছে, মানে ভাব সম্প্রসারণের একটা লাইন আছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। মানে আপনি প্রতিটা মুহূর্তে যদি নিজেকে একটু ছোটোভাবে চিন্তা করেন, তাহলে না আপনি যে অবস্থানটায় আছেন এটাকেও আপনার বড় মনে হবে। তো বড় হওয়ার কোনো শেষ নাই। আমরা পৃথিবীর চেয়ে বড় হইতে পারবো না কখনো, তাই না? তো আমরা সবসময় ক্ষুদ্রই থাকবো। জাস্ট মনের দিক থেকে আমাদের যে অসীম চাহিদার যে একটা ব্যাপার, এইখান থেকে আমরা কখনো বের হইতে আসলে পারি না। এজন্য বড় যদি হতে চাও ছোট হও তবে। এই জিনিসটাকে আমিও সবসময় চেষ্টা করি মনের ভেতরে এবং অন্তঃস্থলে ধারণ করার জন্য। বাট সামটাইমস আমিও এখান থেকে বের হয়ে যাই, সামটাইমস আমিও ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। অ্যান্ড ওই অবস্থাটাই চলতেছিল একটু আগেও, এই ভিডিওটা শুরু করার আগেও ওই অবস্থাটাই চলতেছিল। অ্যান্ড পরে চিন্তা করলাম না, এভরিথিং উইল বি ফাইন তখনই যখন আমি ভাববো যে এভরিথিং ইজ ফাইন। কারণ ভবিষ্যৎ তো কেউ কখনো দেখে নাই, অ্যান্ড বর্তমান এটা আপনি ছুঁইতে পারবেন না। কারণ এই যে তুরি, এটা অতীতে চলে গেছে, স্থায়ী শুধু এই অতীতটাই। এই জন্য অতীতের এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের প্রতিটা স্টেপ আগানো উচিত। যাই হোক, আমি এই বাইকটা নিয়ে আজকে বেরোইছি বাইক ফেরি থেকে। বাইকটা ধুইতে দিছি বাজাজে। চিন্তা করলাম বাইক ফেরির এই বাইকটা একটু চালাই, যেহেতু নতুন অবস্থায় আছে। আমি মূলত একটা আরামের বাইক কিনতে চাইতেছি, যেটা ফুয়েলও কম খাবে অ্যান্ড আরামদায়কও হবে, দীর্ঘক্ষণ চালানো যাবে। রেগুলার কমিউটিংয়ের জন্য এরকম একটা বাইক আমি খুঁজতেছি। তবে আরও অল্প সিসির বাইক হয়তো আমি কিনবো, মানে 125 বা 110 সিসির একটা বাইক আমার কেনার ইচ্ছা আছে, যেটা তেল একবার ফুল করলে ধরেন যে 1 মাসের উপরে চলে যাবে। এরকম যদি কোনো বাইক পাই, তাহলে এরকম একটা বাইক সত্যি কথা আমার দরকার। আমি এরকম একটা বাইকই খুঁজতেছি। এখন আমি জানি না এরকম বাইক কি আসলে আমি পাবো কি পাবো না, তবে আমার খোঁজা বন্ধ হবে না, খুব একটা সময়ও লাগবে না। সবচেয়ে বেশি মাইলেজ যেই বাইকটার মধ্যে, ওই বাইকটাই আমার লাগবে, এটা হলো মেন কাহিনী। মানে সেটা ব্র্যান্ড কোনো ব্যাপার না, ভালো একটা মানে ব্র্যান্ড তো ব্যাপার না, আবার এমন কোনো ব্র্যান্ড নিব না যে 2 মাস পর থেকে আমাকে ওই বাইক গ্যারেজে নিয়ে বা ওয়ার্কশপে নিয়ে ঘুরতে হয়। এরকম তো অবশ্যই কোনো ব্র্যান্ড নিব না। তবে আমার এখন একটা এমন বাইক সত্যি কথা খুব বেশি দরকার, যেটা অল্প তেলে অনেক চলবে। একটা সময় ভাই এরকম বাংলাদেশে আমরা ছিলাম, এই যে কিছুদিন আগের কথা, যে তেল বেশি খায়, আরে আমি তেল বেশি খাওয়া বাইকই চালাই, আমার বাইক দামি, আমার রাস্তা দামি, আমি
ও ভাই আমি তেল বেশি দিয়ে চালাই, কিন্তু ভাই আসলে তেল বেশি দিয়ে চালানো অপচয়টা খুব একটা ভালো কিছু না। ছোটবেলায় আমাদের শেখানো হয়েছে যে ভাত যাতে প্লেট থেকে একটাও না পড়ে, যে কয়টা ভাত প্লেট থেকে পড়বে ওগুলা সাপ হয়ে কামড়াবে মরার পরে। শিখাইছে নাকি আপনাদের আমি জানি না, আমাকে আমার মা বাবা এই জিনিসটা ছোটবেলায় খুব বেশি বলতো, যাতে আমরা ভাত নষ্ট না করি, যে খাবার নষ্ট হইলে এটা সাপ হবে, এই হবে সেই হবে, এইভাবে ভয় দেখা আমাদেরকে চেষ্টা করতো যে আমরা যাতে সবসময় খাবার নষ্ট না করি। কারণ ভাই খাবার আপনি আজকে নষ্ট করবেন, কালকে অভাবে পড়তেই পারেন। তা আমরা যারা স্টাইল মেরে বলছি যে আমরা লিটারে 20 কিলো চালাই বা এরকম কিছু, আমরা তেলের গাড়ি চালাই, এলপিজি করি না, হাইব্রিড চালাই না, তেলের গাড়িই চালাবো, আজকে কই তেল নেন না পারলে? তেল কি এখন আমরা কিনতে পারতেছি? বাংলাদেশে তো তেলের দাম বাড়ে নাই, কিন্তু তেল কি কিনতে পারতেছি? কিনতে তো পারতেছি না। তেলের লাইনে দাঁড়ায় সারা দিন পার করে ফেলতেছি। বিশ্বাস করেন তেলগুলা চুরি হচ্ছে ভাই, বিশ্বাস করেন তেল চুরি হচ্ছে। কারণ আমাদের দেশে তেলের দাম বাড়ে নাই ঠিক আছে, কিন্তু 120 টাকার তেল 220 টাকা করে 60 ফিটেই বিভিন্ন জায়গায় খোলা তেল বিক্রি হইতেছে। 100 টাকা চুরি হইতেছে প্রত্যেক লিটারে, 100 টাকা। তো এই একটা অবস্থায় ইন্টারন্যাশনালি কত বড় চুরি হইতেছে এবার একটু মাথায় নেন। মানে চিন্তা করতে পারেন যে তেলের দাম বাংলাদেশে কমতেছে না, সারা বিশ্বে তো মানে বাড়তেছে না, সারা বিশ্বে তো বাড়ছে, বাট বাংলাদেশে তেলের দাম যে কমতেছে না, এতে বাংলাদেশের তেল ইম্পোর্ট এবং এক্সপোর্টে বাংলাদেশ যে একটা বড় ধরা খাইতেছে এটা বুঝা নেন। দেশের পরিস্থিতি কই থেকে কই যাইতেছে আল্লাহ ভালো জানে। আমার ফুল ফ্যামিলি থাকে ফ্রান্সে, তাদের সাথে কথা হইলো যে কোনো লাইন নাই, জাস্ট তেলের দাম আগে ছিল 2.5 লিটার 2.5 লিটারের মতো, এখন 3.5 মানে সরি আগে ছিল 1.5 ইউরো অ্যান্ড এখন হয়েছে হচ্ছে প্রায় আগে ছিল 1.5 ইউরো, এখন হয়েছে 2.5 ইউরো, মানে 1.25 ইউরো বাড়ছে প্রতি লিটারে। তো সেখানে বাংলাদেশের তেলের দাম বাড়ে নাই, সারা পৃথিবীতে তেলের দাম বাড়ছে, বাংলাদেশের তেলের দাম বাড়ে নাই। খুব বাঙালিরা আমরা খুশি হয়ে যেতেছি তাই না, বাট তেলের দাম তো বাড়ছে কিভাবে? আপনার যে সারাটা দিন যাইতেছে লাইনে দাঁড়ায়, আপনি যে খোলা তেল কিনলে 100 টাকা করে বেশি দিতেছেন, এখানে তো আপনি ধরা খাচ্ছেন। বাংলাদেশ কি তাহলে বেশি টাকা দিয়ে তেল কিনে এনে আমাদেরকে কম দামে দিতেছে? এরকম কি ব্যাপারটা? আসলে ব্যাপারটা কি আমি জানি না, ব্যাপারটা আমার জানার বিষয়ও না। আমি জাস্ট অ্যাজ এ সাধারণ জনগণ আমি একটা প্রেডিকশন রাখতে পারি যে এই ধরনের কিছু একটা হচ্ছে। ভাইয়া একটু সামনেও দেখেন, আরেক দিকে তাকায় যে রওনা হয়েছে। আর কই যাইবেন ভাই? পুরা রাস্তায় তো নিয়ে নিতেছেন, পুরা রাস্তাটা ডবল করতে 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 একটা সাইড ব্লক করে দিবে, মানে এই সাইডের লোকগুলা যে যাবে এই রাস্তাটা রাখতেছেই না। যাই হোক, যেখানে আমরা ছিলাম ওখানে আবার ব্যাক করি। দেখেন আমাদের যখন তেল ছিল তখন আমরা তেলের ভ্যালু দেই নাই। আমাদের গ্রামে একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে হবে। কারণ দাঁত ছোটোবেলায় একবার পড়লে ওইটা দ্বিতীয়বার উঠে, কিন্তু দ্বিতীয়বারে যে দাঁতটা মানে উঠে ওইটা যদি পড়ে যায় তাহলে কিন্তু আপনার দাঁত আর হবে না, আপনার বোকরা থাকতে হবে দাঁত ছাড়া, অথবা আর্টিফিশিয়াল দাঁত ইউজ করতে হবে। আর আর্টিফিশিয়াল জিনিস কখনোই অরিজিনালের মতো হবে না, অরিজিনালের মতো হওয়া সম্ভব না, তাই না? তো এই হলো ব্যাপার। আজকে বাইক নিয়ে কথা আমি বলবো না হয়তো বা, আজকে এগুলা নিয়ে কথা বলি, আসলে এর মধ্যেই বাইক লুকায় আছে তাই না? তো আমরা এখন দেখেন এমন বাইক খুঁজতেছি যে বাইক অল্প তেলে বেশি চলে। মানে আমরা শৌখিন বাইকার যারা, আমি বাইক নিয়ে ট্যুর করি, আমার দরকার পাওয়ার, আমার দরকার পারফরমেন্স, আমার দরকার ব্রেকিং কনফিডেন্ট, আর আমার দরকার হচ্ছে অন্যান্য লাইবিলিটিস যাতে বাইক নিতে পারে, অন্যান্য দায়িত্ব যাতে বাইক নিতে পারে, এরকম একটা হার্ডি বাইক আমার দরকার। বাট আজকে আমি চিন্তা করতেছি যে একটা ছোট বাইক নেবো যেটায় তেল খরচ কম হয়, না থাকলে এরকমই হয়। তো প্রতিটা মুহূর্তে আপনাকে আমাকে এটাই চিন্তা করতে হবে যে কোনো সময় একটা অঘটন ঘটে, একটা কিছু হয়ে আপনার এখনকার অবস্থান থেকে আপনি অনেক গুণ নিচে নেমে যেতে পারেন। তো যে অবস্থানে আছেন এটা নিয়ে একটু খুশি থাকেন না। প্রতিটা মুহূর্তে এত উপরে ওঠার আকাঙ্ক্ষা, লোক দেখানো, মানুষকে দেখাইতে যায় নিজের জীবনটাকে হাইফাই করতে 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 ভাই আর কত হাইফাই করবেন? হাইফাই করতে করতে তো মানে আকাশচুম্বী স্বপ্ন হয়ে যেতেছে না মানুষের? তো আসলে এই হলো অবস্থা ভাই, দেখেন একটু আমারও সবাই। তো এই হলো অবস্থা চলতেছে ভাই। আসলে সব কিছুর পরে আমাদের একটু মনে হয় ধীর স্থির হয়ে নিজের পজিশনে সবার খুশি হওয়া উচিত। 3 বেলা যে খাবার পায় না তার জন্য 3 বেলা খাবারই হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন। আর 3 বেলা খাবারের যখন অভাব পূরণ হয়ে যায় তখন 3 বেলা ভালো ড্রেসটাই হচ্ছে তার স্বপ্ন। অ্যান্ড এরপরে হচ্ছে ভালো যানবাহন, নিজস্ব স্বপ্ন। তারপরে ওই যানবাহন উড়োজাহাজ পর্যন্ত চলে যাইতেছে না? এরকম অনেক ধনী লোক আছে প্রাইভেট জেট বা প্রাইভেট চপার নিয়ে চলাফেরা করতেছে। তো এই হচ্ছে অবস্থা। তো একটা জিনিস যেটা চাহিদা হচ্ছে অসীম, এটা কখনোই শেষ হবে না। একটা পূরণ হওয়া মাত্র আরেকটা চাহিদা সামনে চলে আসবে। তাই আমাদের সবার উচিত হবে নিজের অবস্থানে নিজের খুশি থাকা। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ধরেন আপনি একটা 1 লাখ টাকার বাইক চালাইতেছেন, আরেক লোক 5 লাখ টাকার বাইক চালায়।
1 লাখ টাকার বাইকে আপনি যখন খুশি মনে ঘুরে বেড়াবেন, 5 লাখ টাকার বাইকওয়ালা আপনারা দেখেই হিংসা করবে যে ও এই বাইকটা নিয়ে কত খুশি, অথচ আমি যে 5 লাখ টাকার বাইকটা চালাইতেছি এটা রেডিয়েটর যদি নষ্ট হয় যে টাকা খরচ হবে ওই টাকা দিয়ে ওই 1 লাখ টাকার বাইকের ফুল সার্ভিস হয়ে যাবে। ভাই যখন আপনার জিনিসের দাম কম থাকবে, আপনার চাহিদা ছোট থাকবে, আপনার চাহিদা পূরণ করা এবং মেনটেন করা অনেক ইজি হবে আপনার জন্য। এবং যখনই আপনার চাহিদা এবং এইগুলা অনেক উচ্চ এবং আকাশচুম্বী হবে, তখন এটা মেনটেন করতেও আপনার জন্য অনেক ঝামেলা হবে। যাই হোক, সব কিছুর পরে হচ্ছে তরমুজ আজকে কিনলাম দুইটা 50 টাকা করে। জিমে সবাইলে খাওয়াইলাম, বাইক ফেরিতে সবাইরে খাওয়াইলাম। তো তরমুজের দাম এখন অনেক কম। আমি বলবো যে আপনারাও তরমুজ কিনেন, খান দান। তরমুজের সিজন প্রায় শেষ দিকে। অ্যান্ড আজকে ভিডিওতে সত্যি কথা আমার কোনো ওইরকম টপিক নাই, কারণ এই যে তেল ছাড়া অবস্থায় আমি কিভাবে সামনে ভিডিও করবো আমি নিজেও বুঝতেছি না। এই যে ডেস্কোর দেখেন আসছে কি ভ্যান, জরুরি বিদ্যুতের ভ্যান আসছে। কারণ কি, গাড়িতে তো ভাই তেল লাগে, তার চেয়ে যে ভ্যানে মই দিয়ে পাঠায় দিছে। তো সব কিছুই আস্তে আস্তে নষ্টের দিকে যাচ্ছে, এগুলা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। অটোরিকশা চলতেছে কারেন্টে, লাইন অরিজিনাল না ডুপ্লিকেট, মানে রিয়েল বিল দিতেছে কিনা জানি না। তো সার্বিক সব কিছু মিলে অবস্থাটা খুব একটা ভালোর দিকে যেহেতু নাই, সেহেতু এখনই হাই টাইম হচ্ছে আমাদেরকে একটু সংযত হওয়ার। এই হলো অবস্থা। যাক, অনেক কথা বললাম, কেউ কোনো কথা পার্সোনালি নিয়েন না, মানে ব্যাপারটা নর্মালি এবং ব্যাপারটা বন্ধু সুলভ রাখেন, তাহলে দেখবেন যে সব কিছু সহজ মনে হবে। এটাও সহজভাবে নিতে হবে, কথাও সহজভাবে নিতে হবে। কথাকেও বেশি কঠিন কমপ্লেক্স করাই যাবে না ভাই। কোনো কিছু কমপ্লেক্স করে আপনি কোনো ভালো কিছু পাবেন না। মেইন যেটা কথা সেটা হচ্ছে সব কিছুর পর আপনি সুখী তো আপনি সুখী। আপনি যদি সুখী না হন তাহলে আপনাকে কেউ সুখী করতে পারবে না। তাহলে এই ভিডিওটা এখানে আমরা আজকে শেষ করে দিই। জ্যামও পড়ে গেছে, দিক দিয়ে বের হইতে মনে হয় সময় লাগবে, বড় বড় গাড়ি ছোট ছোট রাস্তায় ঢুকছে। আজকের ভিডিওতে কোনো কিছু যদি ভালো লাগে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.